ট্রাফিকিং ইন পার্সনস এর বিভিন্ন ধারা নিয়ে আমরা আলোচনা করেছি থাইল্যান্ডের কিছু এনজিওর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে। আমরা অনেক ক্ষেত্রেই আমরা বড় ছবি বা যেটাকে বিগ পিকচার বলা হয় সেটা আমরা দেখতে চাই, যে হোলিস্টিক ভাবে অর্থাৎ সার্বিক ভাবে আমরা দেখতে চাইবো যে এই সিটিপের সমস্যাগুলো কি এবং এনজিওরা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং কোন পদক্ষেপগুলো ভালো কাজ করেছে কোনগুলো ভালো কাজ করেনি, সেটাই আমরা দেখতে চাইবো। স্যারা বলছেন যে আপনার কি মনে হয় যে গবেষক এবং এনজিও মাঠকর্মী বা এনজিও যারা পরিচালনা করছেন তাদের মধ্যে বোঝাপড়ার কোনো অভাব আছে কিনা থাইল্যান্ডে? এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কারণ আমরা দেখি যে রিসার্চাররা একটা আহ, বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে আসেন এবং অনেক সময় মাঠ পর্যায়ের পরিস্থিতি অনেক সময় তারা হয়তো অত ভালো বুঝতে পারেন না। আবার যারা এনজিও তে কাজ করছেন তাদেরও সেই ব্যাপারে সমস্যা আছে যে গবেষণার বিষয়বস্তু ঠিক মতো বোঝার ক্ষেত্রে। আমরা যদি বোঝাপড়াটা একটু ভালো হতো তাহলে কিন্তু গবেষণাগুলো আরো ফলপ্রসূ হতো। এনজিও এবং গবেষকদের মধ্যে বোঝাপড়াটা শুরু থেকেই হওয়া উচিত। প্রজেক্ট যখন ডিজাইন করা হচ্ছে তখন থেকেই হচ্ছে। অনেক সময় রিসার্চ গুলো কোনো বড় প্রজেক্টের অংশ হিসেবে হয়ে থাকে, আর সেটা না হলেও রিসার্চে যখন ডিজাইন করা হয় তখন কিন্তু মাঠ পর্যায়ের যারা কাজ করছেন তাদের মতামত নিয়ে তাদের ভূমিকা থাকা উচিত ওই পর্যায়েও, যাতে তাদের মতামতটা প্রতিফলিত হয়। তারা বলছেন যে হ্যাঁ, এটা এটা আহ, যদি এনজিও বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে যদি ডিজাইনে শুরু থেকে তাদের ভূমিকা না থাকে তাহলে কিন্তু অনেক সময় তারা রিসার্চের বা গবেষণার মূল বিষয়টা বুঝতে পারেন না, অথবা অনেক সময় গবেষণার যে তথ্য সংগ্রহ মাঠ থেকে সেটা ঠিকমতো হয় না। আমরা ক্যাম্বোডিয়া থেকে শুনতে চাইবো যে ক্যাম্বোডিয়ার এনজিওদের অবস্থা কি এবং এই গবেষণা ধর্মী কাজের ক্ষেত্রে বা গবেষকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ক্যাম্বোডিয়ায় অবস্থাটা কি সেটা একটু বলুন। ধন্যবাদ, আমার নাম সোচা। আহ ক্যাম্বোডিয়াতেও কিন্তু এইমাত্র মায়া যেটা বললেন আমিও সেই কথাই বলবো, যে অনেক ক্ষেত্রেই যোগাযোগের অভাব থাকে। আমি কিছু উদাহরণ দিতে চাই। 5-10 বছর আগে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিসার্চ করেছিল অভিবাসী শ্রমিকদের নিয়ে। তারা যখন গবেষণার ফলাফল প্রকাশ করলো তখন সরকার বলল যে না, আপনাদের গবেষণা সঠিক হয়নি এবং আপনারা যেভাবে ডাটা সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহ করেছেন সেটা ভালো হয়নি।
আমিও এই কথাই বলবো যে ডিজাইন থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কিন্তু আহ, পরস্পর যোগাযোগটা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন তথ্য সংগ্রহ করি, তারপর তথ্য বিশ্লেষণ করি, যেটাকে ডাটা অ্যানালিসিস বলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দরকার যে মাঠ পর্যায়ের আহ, জ্ঞানটা দরকার। অনেক ক্ষেত্রে রিসার্চাররা তাদের মেথোডোলজি ভালো বোঝেন, ডাটা কালেকশন কিভাবে করতে হবে সেটাও ভালো বোঝেন, কিন্তু অ্যানালিসিস করতে গিয়ে যদি লোকাল ধারণাটা না থাকে, অনেক সময় অ্যানালিসিস সঠিক হয় না। কাজেই অ্যানালিসিস এর ক্ষেত্রে এনজিওর যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের একটা ভূমিকা থাকা উচিত। এবং এই অ্যানালিসিস এর ভিত্তিতে যখন অ্যাকশন রেকমেন্ডেশন হবে যে কি করব আমরা, তখন কিন্তু আমাদের এনজিও কর্মীদেরকে একটা ভালো ভূমিকা বা সঠিক ভূমিকা রাখতে দেওয়া উচিত। তো এইভাবে আমি মনে করি যে যোগাযোগটা বৃদ্ধি করা দরকার গবেষক এবং এনজিও কর্মীদের মধ্যে। স্যার বলছেন যে ধন্যবাদ সোজা। আমি মনে করি যে অবশ্যই যেটা করা উচিত যে আম, যখন আমরা রেকমেন্ডেশন গুলো দিব, তখন কিন্তু মাঠ পর্যায়ের যে পরিস্থিতি তার সাথে সঙ্গতি রেখে করা উচিত। এবং এই জন্য রেকমেন্ডেশন তৈরি করা বা যে আহ, যে অ্যাকশনের যে পয়েন্ট গুলো সেগুলো তৈরি করার জন্য আমাদের এনজিওর ভূমিকা থাকা উচিত। এজন্য আমাদের যেটা উচিত যে রিসার্চারদের সাথে আমাদের এনজিওদের ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। অনেক সময় দেশের বাইরে থেকে বিদেশি যে গবেষকরা আসেন, তারা আসেন এসে আমাদের সাথে কথা বলেন, আমাদের মতামত নিয়ে চলে যান, কিন্তু আমাদেরকে গবেষণার কাজে সম্পৃক্ত করা হয় না। এজন্য উভয় পক্ষেরই, গবেষক এবং এনজিও কর্মী উভয় পক্ষেরই সামনে এগিয়ে আসা উচিত। আপনারা চ্যাট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখতে থাকুন, আমরা আমাদের প্যানেলিস্টদের পক্ষ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি আহ্বান জানাচ্ছি ফিলিপিন্স থেকে এপ্রিলকে তার মতামত দেওয়ার জন্য। এপ্রিল বলছেন যে মায়া এবং সকার যেটা বলেছেন, আমি তার সাথে একমত। আমি মনে করি যে আমাদের আম, দেশের অভিজ্ঞতা থেকে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এনজিও যারা আমরা কোনো একটা বিষয়ে
আহ, আমরা গবেষণা চাই, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা যোগাযোগ বৃদ্ধি করতে পারি। আমরা সবসময় যে বিদেশ থেকে আসা গবেষকদের উপর নির্ভর করতে হবে এমন কোনো কথা নেই। আমরা কিন্তু আমাদের স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা এবং স্থানীয় গবেষকদের সাথে আমরা কাজ করতে পারি। স্থানীয় গবেষকদের সাথে কাজ করলে রিসার্চ গুলো তার ফলাফলটা আমরা দ্রুত পেতে পারি। কাজেই আমরা এটা করে সাফল্য পেয়েছি এবং আমরা মনে করি যে এটা ভালো ফল দিতে পারে। আপনি কি কোনো উদাহরণ দিতে পারেন? আমরা অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সাথে কাজ করেছি, যে কিভাবে প্রাইভেট সেক্টরের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করা যায় এর ব্যাপারে আমরা কিছু গবেষণা করেছি। অ্যাডভোকেসি জোরদার করা এবং শিশুদের জন্য সুরক্ষা দেয়া, এসব ক্ষেত্রে কিন্তু আমরা সাফল্য পেয়েছি এবং আমরা ভালো কিছু গবেষণা করতে পেরেছি, যেটার ফলাফল আমাদেরকে আমাদের পদক্ষেপগুলোকে শক্তিশালী করেছে। হ্যাঁ, এবং এটা আমাদের এই গবেষণার ফলাফল ভালো আমি এজন্য বলছি যে এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ভালো পদক্ষেপ নিতে পেরেছি, যেটা প্রাইভেট সেক্টরের সাথে আমাদেরকে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। ধন্যবাদ এপেল। আমরা কথা বলছি যে গবেষণা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে পদক্ষেপ নিতে এনজিওদের কি বাধা রয়েছে। এটা কি হতে পারে যে অনেক সময় গবেষকরা যে ধরনের ভাষা ব্যবহার করেন সেগুলো বেশি টেকনিক্যাল, যে কারণে এটা মাঠ পর্যায়ে কাজে লাগে না? মারিয়াম, আপনি সেন্ট্রাল মধ্য এশিয়া থেকে, আপনার অনেক কিছু অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। তো আপনি এই বাধাগুলো নিয়ে কিছু একটু বলবেন কি, এবং কেন কিভাবে আপনার এই বাধাগুলো অতিক্রম করেছিলেন?
যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন কিন্তু গবেষণার ফলাফল আমরা কাজে লাগাতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগুলো অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়। এবং তার মধ্যে বাধা হচ্ছে গিয়ে যে এনজিওদের দিক থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে সক্ষমতার অভাব রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে গবেষণার যে বিষয়বস্তুগুলো সেগুলো কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের নিজেদেরও কিছু কারিগরি সক্ষমতার অভাব রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাদের ফান্ডিং বা আমাদের টাকা পয়সার যে ব্যাপার সেটাও একটা থাকে, যে কিভাবে আমরা গবেষণার ফলাফলগুলোকে কাজে পরিণত করব। পলিটিক্যাল বাধাও অনেক ক্ষেত্রে থাকে আমাদের মধ্যে, এসে পলিটিক্যাল বাধাটা অনেক বড় বাধা, রাজনৈতিক বাধা আছে যে সব কাজ আমরা করতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আন্তর্জাতিক গবেষকরা যে ধরনের মতামত দিচ্ছেন সেটা অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশে আহ, আমাদের মধ্য এশিয়ার দেশগুলোতে কাজে লাগানো যায় না, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতটা যেহেতু একটু আলাদা সেই জন্য। এজন্য আমি মনে করি যে আম, গবেষণা শুরুর আগে এনজিওদের থেকে মতামত নেওয়া উচিত, এবং স্থানীয় যে আর্থসামাজিক রাজনৈতিক যে অবস্থা, যে পরিপ্রেক্ষিত, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া উচিত। এবং যখন কিছু মতামত দেওয়া হচ্ছে কিছু অ্যাকশনের জন্য, তখন স্থানীয় পরিপ্রেক্ষিতটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আপনি বলছিলেন মিরিম যে বিভিন্ন বাধা আছে, তার মধ্যে এনজিওদের সক্ষমতার বিষয় আছে, আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সবকিছু আছে। আম, কিন্তু এটা কি একটু অন্যভাবে দেখা যায় কিনা, যে আম, গবেষকদের দায়িত্ব হচ্ছে যে গবেষণা করে সমস্যাগুলোকে তুলে ধরা এবং কিছু সমাধানও বলে দেয়া, কিন্তু এনজিওদেরকে নিজেদের আহ, তৈরি করে নেওয়া উচিত, যাতে তারা এই বিষয়গুলো বা গবেষণা লব্ধ যে ফলাফল সেগুলো নিয়ে তারা কাজ করতে পারে। আমি সেটা মনে করি, এবং এই জন্যই যেটা বলছি, এবং আমার আগেও অন্য বক্তারা যেটা বলেছেন, যে অবশ্যই আম, যে রেকমেন্ডেশন গুলো আসে সেগুলো খুবই আম, খুবই বিশেষায়িত হওয়া দরকার, খুবই টু দি পয়েন্ট হওয়া উচিত, এবং সেগুলো স্থানীয় আর্থসামাজিক অবস্থা বিবেচনা নিয়ে করা উচিত। এবং সেই সাথে এনজিওদেরও শুরু থেকে সম্পৃক্ত হওয়া দরকার। শুরু থেকে সম্পৃক্ত না হলে পরবর্তীতে এই গবেষণার ফলাফলগুলোকে কাজে পরিণত করা কঠিন হয়ে দাঁড়ায়। আমি আহ্বান জানাচ্ছি এখন প্যানেলিস্টদের, অন্য যদি কোনো মতামত থাকে অবশ্যই চ্যাট বক্সে বলবেন। আপনারা সবাই বলেছেন যে কিভাবে
এনজিওদেরকে সম্পৃক্ত করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত রাখতে হবে। আমি লাওস থেকে একটু মতামত নিতে চাই। আমরা বিভিন্ন দেশ থেকে শুনছিলাম যে এনজিওদের গবেষণালব্ধ ফলাফলের কাজে পরিণত করার ক্ষেত্রে বাধা ব্যাপারে। লাওসে আপনারা কি দেখছেন? ধন্যবাদ স্যার। আমাদের যারা আমাদের কলিগ, যারা সহকর্মী, যারা বিভিন্ন বাধাগুলো নিয়ে কথা বলেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লাওতে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে যে গবেষণার পরবর্তীতে যে পরামর্শগুলো আসে বা রেকমেন্ডেশন গুলো আসে, সেগুলো অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হয় না, অর্থাৎ বাস্তবসম্মত হয় না। সেগুলো হয়তো যথেষ্ট পরিমাণে বিশেষায়িত নয়, অর্থাৎ এটা অন্য দেশে হয়তো ভালোই কাজ করতো, কিন্তু লাওতে হয়তো কাজ করে না। তো এই জন্যই আসলে অনেক ক্ষেত্রে গবেষণার আহ, যে ফলাফল, সেগুলোকে আমাদের কার্যক্রমে আমরা প্রতিফলিত করতে পারি না। আরেকটি বাধা হচ্ছে যে গবেষণার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু আহ, যথেষ্ট মানসম্মত হয় না। এটা সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই ভালো মানের হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। যখন আমাদের স্থানীয় বা অথবা যখন দক্ষিণ পূর্ব এশিয়ার রিসার্চাররা কাজ করছেন, অনেক ক্ষেত্রে কিন্তু লাওর যে বিশেষ যে কিছু সমস্যা, সেগুলো ঠিক মতো উঠে আসে না, কারণ গবেষকরা যথেষ্ট গভীরে যান না। আরো কিছু বাধা আছে, যেমন লাও সরকার থেকে গবেষণার অনুমতি নিতে অনেক সময় লাগে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যে রেকমেন্ডেশন বা মতামত গুলো দেওয়া হয়, পরামর্শ গুলো দেওয়া হয় গবেষকদের পক্ষ থেকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের মতামত অনেক ক্ষেত্রে এরকমই থাকে যে এগুলো অবশ্যই আমাদের স্থানীয় যে পরিপ্রেক্ষিত, সেটার সাথে মিলতে হবে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে গবেষকদের সাথে আমরা কথা বলি এবং তাদেরকে আমাদের মতামতটা বোঝানোর চেষ্টা করি। ধন্যবাদ। আমাদের আপনি এখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জানলাম যে এখানে ভুলে গেলে হবে না যে আহ, যে সরকার এখানে একটি অংশীদার। কারণ যখন আমরা এই গবেষণার ফলাফলটা প্রকাশ করব, তখন সরকারের একটা মতামত থাকবে। এই জন্য সরকারের পরামর্শ নেওয়া বা আহ, আহ, সরকারের অনুমতি নেওয়ার বিষয়টি মাথায় রাখতে হয়। আমি এখন আমরা দক্ষিণ এশিয়ার মতামত শুনবো। আমি বাংলাদেশ থেকে জিনাত এবং নেপাল থেকেও আমাদের সহকর্মী আছেন। আমরা চাইবো যে তাদের মতামত নিতে।
গতকালকে আমি ভাবছিলাম যে যখন আমরা আমাদের প্রজেক্টে বা আমাদের কার্যক্রমে কিছু পরিবর্তন আনি, তখন কিন্তু একটা ঝুঁকি নিচ্ছি। সেটা আমাদের প্রজেক্ট নিয়ে ঝুঁকি, অথবা আমাদের বেনিফিশিয়ারি যারা আছেন তাদের জন্য ঝুঁকি আছে। তো সেই কারণে আমরা যখন যখন আমরা এই ধরনের পদক্ষেপ নিই, সেটা গবেষণার ভিত্তিতে হোক বা গবেষণার বাইরে হোক, একটা ঝুঁকি আছে। এই জন্য সঠিক তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমরা করি, তাহলে কিন্তু এই এই পরিবর্তনগুলো করা আমাদের পক্ষে সহজ হয়। আমি শুনতে চাইবো জিনাতের কাছ থেকে যে বাংলাদেশে আপনারা কি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ স্যার, এইসব ব্যাপারে আমরা এনজিও সহকর্মীদের সাথে আলোচনা করে করছি। আপনি যে কথা বললেন যে আমাদের প্রজেক্টে যে কোনো পরিবর্তন করতে গেলে ঝুঁকি আসে, আমরা সেটা নিয়ে সবসময় চিন্তা করি, আহ, এবং সেটা করার জন্য আমরা গবেষণা করার চেষ্টা করি, যাতে গবেষণার ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমরা এটা করতে পারি। আমি কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে চাই। যেমন কিছু সামাজিক বাধা আমরা আহ, মুখোমুখি হতে হয়। যেমন একটা ধারণা আছে যে বাংলাদেশে যে পুরুষেরা মেয়েদের চেয়ে শক্তিশালী, শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে তারা যে কোনো চাপ সহ্য করতে পারে, কিন্তু নারীরা ভেঙে পড়েন। কিন্তু আমরা যখন গবেষণা করেছি তখন আমরা দেখেছি যে আসলে এটা একদমই ঠিক না। তারপর আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রাফিকিং এর যে পুরুষ ভিকটিম যারা, তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কাউন্সিলিং এ আসতে তারা লজ্জা বোধ করেন, কারণ তারা মনে করেন পুরুষদের জন্য কাউন্সিলিং এর প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা গবেষণা করলাম, যে তখন দেখলাম যে না, পুরুষরাও কিন্তু এই সাহায্যটা তাদের দরকার। তারা তখন আমাদেরকে বলেন যে না, আমরাও এটা চাই। আরেকটা উদাহরণ দিতে পারি, আমাদের প্রজেক্টে কাউন্টার ট্রাফিকিং এর যে কমিটি আছে, সেই কমিটিগুলোকে আমরা শক্তিশালী করার চেষ্টা করি। এটা আমাদের প্রজেক্টের একটা একটা কাজ। আমরা দেখলাম যে 2 বছর প্রচেষ্টা চালানোর পরে এই কমিটিগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে যখন আমরা গবেষণা করলাম বা ইভালুয়েট করলাম, তখন দেখলাম যে মূল্যায়নে উঠে আসলো যে আসলে এটার ফলাফল ভালো হয়নি। অর্থাৎ এই কমিটিগুলো যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু শক্তিশালী হয়নি। আমরা আহ, এই মানব পাচার বিরোধী কাজগুলো করছি, সেটা কিন্তু বাংলাদেশের সরকারের আহ, যে আহ, আহ, ভূমিকা আছে, বাংলাদেশ সরকারের যে লক্ষ্যগুলো আছে মানব পাচার বন্ধ করার ক্ষেত্রে, আমরা কিন্তু তার সহায় হিসেবে কাজ করছি, তাকে সহায়তা করার জন্য কাজ করছি। কাজেই আমরা এই কমিটিগুলোকে আমরা যখন বুঝিয়ে বলি, তারা অনেক ক্ষেত্রে ভাবে যেটা এনজিওর এজেন্ডা। কিন্তু আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এটা সরকার সহ সবারই কিন্তু এই এজেন্ডাটি রয়েছে, এবং আমরা একসাথেই কাজ করছি।
এভাবে আমরা চেষ্টা করি যে গবেষণার ভিত্তিতে আমরা যে প্রজেক্টের যে লক্ষ্যগুলো আছে সেগুলোকে অর্জন করার চেষ্টা করি, এবং আমাদের এই গবেষণার ভিত্তিতে কিন্তু আমরা আমাদের এই কমিটিগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক সহায়ক হয়েছে, কারণ আমরা এই গবেষণালব্ধ যে ফলাফলগুলো আছে, তথ্য প্রমাণগুলো আছে, সেগুলোকে আমরা তাদেরকে দেখাতে পেরেছি। এই জন্য স্থানীয় যে আর্থসামাজিক পরিপ্রেক্ষিত বা কনটেক্সট, সেটা বোঝা দরকার। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের তো অবশ্যই গবেষণার যে সক্ষমতা বা গবেষকদের সক্ষমতা, সেটার প্রতি সম্মান রাখতেই হবে। এই জন্য এনজিও এবং গবেষক সবার পক্ষ থেকেই কিন্তু একটি খোলা মনে কথা বলার দরকার আছে। এবং সেই সাথে সমস্ত অংশীদারদেরকে সংযুক্ত বা সম্পৃক্ত করতে হবে। সার্ভাইভার শুধু না, সরকার, স্থানীয় সরকার, এদেরকেও সম্পৃক্ত করার দরকার আছে শুরু থেকেই। আপনি ঠিকই বলেছেন। এখানে আমরা সবসময়ই খেয়াল রাখা দরকার যে গবেষণার ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে কোথায় ফাঁক ফোকর আছে, সেগুলো বের করা দরকার। যেমন আমাদের যে আইন আছে, যে নীতিমালা আছে, সেখানে কোথায় ফাঁক আছে, এটা গবেষণার মাধ্যমে বের করা উচিত। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সরকার অনেক ক্ষেত্রে আম, গবেষণার ফলাফলগুলোকে গ্রহণ করতে
একটু ইতস্তত করেন, অথবা আমাদের সাথে একসাথে কাজ করতে, এনজিওদের সাথে একসাথে কাজ করতে একটু ইতস্তত করেন। এই জন্য এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে, যে সব অংশীদারদেরকে সম্পৃক্ত করা, যাতে গবেষণার ফলাফলটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমাদের সময় আসলে শেষের দিকে। অনেক কিছু আলোচনা করার আছে, আমরা জানি, যে কিন্তু সময়ের চাপে আমরা আসলে অনেক ক্ষেত্রেই হয়তো বিভিন্ন ধরনের আলোচনা আমরা নিয়ে আসতে পারবো না। আমাদের নেপালের সহকর্মীকে আমি একটু বলতে চাই যে তার মতামতগুলো দেওয়ার জন্য। আপনি কি একটু বলবেন যে কি ধরনের ডাটা, কি ধরনের তথ্য আমাদের কাজের জন্য বেশি দরকার? অনেক ক্ষেত্রেই আমরা গবেষণার সাথে আমাদের মাঠ পর্যায়ের কার্যক্রমের একটি জোরালো যোগাযোগ আমরা তৈরি করতে পারি না। অনেক ক্ষেত্রে শক্তিশালী মতামত আসে গবেষকদের থেকে, কিন্তু আমরা কার্যে পরিণত করতে পারি না, কারণ ডোনারদের এই ক্ষেত্রে হয়তো আগ্রহ নাও থাকতে পারে। এইগুলো নিয়ে আহ, আমাদেরকে সবসময় এটা নিয়ে চিন্তা করতে হয়। আরেকটা জিনিস মনে রাখতে হয় যে সব এনজিওর সক্ষমতা সমান নয়, কোনো কোনো এনজিও ছোট ছোট, তাদের পক্ষে গবেষণার ভিত্তিতে কাজ করা অনেক ক্ষেত্রে খুবই আহ, আহ, শক্ত, খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তাদের আর্থিক সক্ষমতার বিষয়টিও মাথায় রাখতে হবে। এবং আমি আবারও বলবো যে স্থানীয় এনজিওদের সক্ষমতার বিষয় আছে। অনেক ক্ষেত্রে ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, ডাটাকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, সেগুলো কিন্তু আহ, স্থানীয় এনজিওরা ভালোভাবে করতে পারে না, বা তাদের সেই সক্ষমতাটা তাদের নাই। এজন্য গবেষকদের এই ব্যাপারে তাদেরকে সহায়তা করা দরকার। এই জন্য আমাদেরকে একসাথে কাজ করার ক্ষেত্রে, যেটাকে কোলাবোরেটিভ কাজ বলে, সেটা করার জন্য প্ল্যাটফর্ম থাকা দরকার। অনেক ক্ষেত্রে অনলাইনে যদি বিভিন্ন দেশের গবেষক এনজিওরা একসাথে কাজ করেন, তাহলে অনলাইনে যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আমরা, যার মাধ্যমে এই গবেষণার তথ্যগুলোকে সহজেই আদান প্রদান করা সম্ভব, তাহলে আমার মনে হয় ভালো হতে পারে। এটা খুবই ভালো বলেছেন যে কোলাবোরেটিভ যে পদক্ষেপ, সেটার কিন্তু অভাব রয়েছে অনেক ক্ষেত্রে, এবং সেটা কারিগরি দিক থেকে সেইটা নিয়ে চিন্তা করা যেতে পারে। আমাদের সময় শেষ হয়ে এসেছে, কিন্তু অনেক ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সবাই আপনারা তুলে দিয়ে এসেছেন, এবং মাঠ পর্যায় থেকে আপনারা যে মতামতগুলো দিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য হয়ে থাকবে। আমরা অনেক কিছু শিখেছি। আপনারা প্লিজ আপনাদের মতামতগুলো দিতে থাকুন, এবং আমরা সবগুলোই আমরা মাথায় রাখবো, এবং আমাদের যে প্রতিবেদনগুলো হবে তার মধ্যে আপনাদের এইসব মতামত প্রতিফলিত হবে। এমএস টিমসে এটা নিয়ে আলোচনা চলতেই থাকবে, আপনারা সেখানে আপনারা অংশগ্রহণ করবেন আশা করি।
আপনারা ইতিমধ্যেই জানেন হয়তো যে আমরা একটা গ্র্যান্ড চ্যালেঞ্জ আমরা আমরা ঘোষণা করেছি, যেখানে আমরা এই যে কোলাবোরেটিভ মানে একসাথে কাজের অংশগ্রহণ বাড়ানোর জন্য আমরা একটা গ্র্যান্টের ব্যবস্থা করেছি, যেখানে আপনারা এনজিও, রিসার্চার এবং প্রাইভেট সেক্টর মিলে আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সব দেশের অংশগ্রহণকারী বক্তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করতে চাই, এবং আপনারা যে যে দেশ থেকে এসেছেন আপনাদের আপনাদের যে মতামত সবগুলোই আমাদের কাজে লাগবে। আপনাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। Competition being offered to registrants of this summit. Find out the information on the website or on the conference community on MS Teams. Proposals featuring new partnerships formed at this summit will be prioritized, and applications are due at the end of the month. Connect with potential collaborators